বং চিল স্যাটারডে শুধুমাত্র সিক্ত কলম অরিজিনালসে। বাংলা সাহিত্যের কিছু ঐতিহ্যবাহী, কিছু না বলা সম্পূর্ণ নতুনত্বে ভরপুর কথা ও কাহিনীর এক বিশেষ সম্ভার নিয়ে সুসজ্জিত বং চিল স্যাটারডে। আজকে আমাদের বিশেষ নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছের অন্তর্গত ছোট গল্প নিশীথে। রবীন্দ্রনাথের হাত ধরেই বাংলা সাহিত্যে ছোট গল্পের যুগ শুরু হয়। এই গল্পটি ১৩০১ সালের মাঘ মাসে রচিত হয়। গল্পটি সর্বপ্রথম সাধনা পত্রিকায় মুদ্রিত হয়েছিল। সকল বয়সী শ্রোতাদের কথা মাথায় রেখে সম্পূর্ণ গল্পটিকে সাধু ভাষা থেকে চলিত ভাষায় রূপান্তরিত করা হয়েছে। প্রধান চরিত্রগুলির পাঠে জমিদার দক্ষিণাচরণের ভূমিকায় অরিন্দম, দক্ষিণাচরণের প্রথম স্ত্রীর ভূমিকায় আমি অঙ্কিতা, গল্প পাঠে ও ডাক্তার চরিত্রে বিক্রম, অন্যান্য চরিত্রে শুভ্রনীল ও শ্রেয়সী। শুরু হচ্ছে আজকের গল্প নিশীথে। ডাক্তার, 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 ডাক্তার। জ্বালাতন করলো এত রাতে। কে এলো? চোখ মেলে ঘুমন্ত অবস্থায় দক্ষিণাচরণবাবুকে দেখে ধরফর করে উঠলাম। চৌকি টেনে তাকে বসতে দিলাম। জমিদার দক্ষিণাচরণবাবু বললেন, আজ রাতে আবার সেরূপ উপদ্রব আরম্ভ হয়েছে। তোমার ওষুধ কোনো কাজে লাগলো না। আপনি বোধহয় মদের মাত্রা আবার বাড়িয়েছেন। ডাক্তার, ওরা তোমার ভারী ভ্রম, মদ নয়। আদপ্রান্ত বিবরণ না শুনলে তুমি আসল কারণটা অনুমান করতে পারবে না। ক্ষুদ্র টিনের ডিবায় ম্লান ভাবে জ্বলা কেরোসিন উস্কে দিলাম। কোঁচাখানা গায়ের উপর টেনে একখানা খবরের কাগজ পাতা প্যাক বাক্সের ওপর বসলাম। দক্ষিণাচরণবাবু বললেন, আমার প্রথম পক্ষের স্ত্রীর মতো এমন গৃহিণী অতি দুর্লভ ছিল, কিন্তু আমার তখন বয়স বেশি ছিল না। সহজেই রসাধিক্য ছিল, তার উপর আবার কাব্যশাস্ত্রটা ভালোই অধ্যয়ন করেছিলাম। তাই অবিমিশ্র গৃহিণীপনায় মন উঠত না। কালিদাসের সেই শ্লোকটা প্রায় মনে উদয় হতো, গৃহিণী সচিব সখী মিথ, প্রিয় শিষ্যা ললিতে কলাবিধ। কিন্তু আমার গৃহিণীর কাছে ললিত কলাবিধির কোনো উপদেশ খাটত না। আর সখীভাবে প্রণয় সম্ভাষণ করতে গেলে তিনি হেসে উড়িয়ে দিতেন। গঙ্গার স্রোতে যেমন ইন্দ্রের ঐরাবত নাকাল হয়েছিল, তেমনি তার হাসি মুখে বড় বড় কাব্যের টুকরো আর ভালো ভালো আদরের সম্ভাষণ মুহূর্তের মধ্যে অপদস্থ হয়ে ভেসে যেত। তার হাসার আশ্চর্য ক্ষমতা ছিল। তারপর আজ বছর 4 হলো আমাকে সাংঘাতিক রোগে ধরল। ওষ্ঠব্রণ হয়ে জ্বরবিকার হয়ে মরার দখিল হলাম। বাঁচার আশা ছিল না। একদিন এমন হলো যে ডাক্তারে জবাব দিয়ে গেল। এমন সময় আমার এক আত্মীয় কোথা থেকে এক ব্রহ্মচারী এনে উপস্থিত করলো। সে গরুর ঘিয়ের সাথে একটা শিকড় বেটে আমাকে খাওয়ায়। তারপর ওষুধের গুণেই হোক বা অদৃষ্টক্রমেই হোক, সে যাত্রায় বেঁচে গেলাম। রোগের সময়ে আমার স্ত্রী দিন রাত একটা মুহূর্তের জন্য বিশ্রাম করেননি। সে কটা দিন একটা অবলা স্ত্রীলোক মানুষের সামান্য শক্তি নিয়ে প্রাণপণ ব্যাকুলতার সাথে দ্বারে সমাগত যমদূতগুলোর সঙ্গে অনবরত যুদ্ধ করেছিলেন। তার সমস্ত প্রেম, সমস্ত হৃদয়, সমস্ত যত্ন দিয়ে আমার এই অযোগ্য প্রাণটাকে যেন বুকের শিশুর মতো 2 হস্তে চেপে ঢেকে রেখেছিলেন। আহার ছিল না, নিদ্রা ছিল না, জগতের আর কোনো কিছুর প্রতি দৃষ্টি ছিল না।
যম তখন পরাহিত বাঘের মতো আমাকে তাহার কবল থেকে ফেলে দিয়ে চলে গেলেন, কিন্তু যাবার সময় আমার স্ত্রীকে একটা প্রবল থাবা মেরে গেছিলেন। আমার স্ত্রী তখন গর্ভবতী ছিলেন। অনতিকাল পরে এক মৃত সন্তান প্রসব করলেন। তারপর থেকেই তার নানা প্রকার জটিল ব্যামোর সূত্রপাত হলো। তখন আমি তার সেবা আরম্ভ করে দিলাম। তাতে তিনি বিব্রত হয়ে উঠলেন, বলতে লাগলেন, আহা, করো কি? লোকে কি বলবে? অমন করে দিনরাত্রি তুমি আমার ঘরে যাতায়াত করো না। যেন নিজে হাত পাখা দিয়ে হাওয়া খাচ্ছি এরূপ ভান করে রাতে যদি তাকে তার জ্বরের সময় পাখা দিয়ে হাওয়া করতে যেতাম তো ভারী একটা কড়াকড়ি ব্যাপার হয়ে যেত। কোনো দিন যদি তার শুশ্রূষা উপলক্ষে আমার আহারের নিয়মিত সময় 10 মিনিট পেরিয়ে যেত, তবে সেও নানা প্রকার অনুনয়, অনুরোধ, অনুযোগের কারণ হয়ে উঠত। স্বল্পমাত্র সেবা করতে গেলে হিতে বিপরীত হয়ে উঠত। তিনি বলতেন, পুরুষ মানুষের এতটা বাড়াবাড়ি ভালো নয়। আমাদের সেই বড়নগরের বাড়িটা বোধহয় তুমি দেখেছ। বাড়ির সামনে বাগান, বাগানের সামনে গঙ্গা বইছে। আমাদের শোবার ঘরের নিচেই দক্ষিণের দিকে খানিকটা জমি মেহেদির বেড়া দিয়ে আমার স্ত্রী নিজের মতো করে ঘিরে একটু বাগান বানিয়েছিলেন। সমস্ত বাগানটার মধ্যে সেই খণ্ডটারই অত্যন্ত সাদাসিধে এবং নিতান্ত দিশি ছিল, অর্থাৎ তার মধ্যে গন্ধের অপেক্ষা বর্ণের বাহার, ফুলের অপেক্ষা পাতার বৈচিত্র্য ছিল না। আর টবের মধ্যে অকিঞ্চিৎকর উদ্ভিজ্জের পার্শ্বে কাঠি অবলম্বন করে কাগজে নির্মিত ওই লাটিন নামের জয়ধ্বজা উড়ত না। বেল, জুই, গোলাপ, গন্ধরাজ, করবী আর রজনীগন্ধারই প্রাদুর্ভাব কিছু বেশি ছিল। প্রকাণ্ড একটা বকুল গাছের তলা সাদা মার্বেল পাথর দিয়ে বাঁধানো ছিল। সুস্থ অবস্থায় তিনি নিজে দাঁড়িয়ে 2 বেলা তা ধুয়ে সাফ করে রাখতেন। গ্রীষ্মকালে কাজের অবকাশে সন্ধ্যার সময় সেটাই তার বসার স্থান ছিল। সেখান থেকে গঙ্গা দেখা যেত, কিন্তু গঙ্গা থেকে কুঠির পানসির বাবুরা তাকে দেখতে পেত না। অনেক দিন শয্যাগত থেকে একদিন চৈত্রের শুক্লপক্ষে সন্ধ্যায় তিনি বললেন, ঘরে বন্ধ থেকে আমার প্রাণটা কেমন করছে। আজ একবার আমার সেই বাগানে গিয়ে বসবো। আমি তাকে বহু যত্নে ধরে ধীরে ধীরে সেই বকুলতলের প্রস্তর বেদিকায় নিয়ে গিয়ে শুইয়ে দিলাম। আমারই জানুর উপরে তার মাথাটা তুলে রাখতে পারতাম, কিন্তু জানি সেটাকে তিনি অদ্ভুত আচরণ বলে গণ্য করতেন। তাই একটা বালিশ এনে তার মাথার তলায় রাখলাম। 2 একটা করে প্রস্ফুট বকুল ফুল ঝরতে লাগলো এবং শাখান্তরাল হইতে ছায়াঙ্কিত জ্যোৎস্না তাহার শীর্ণ মুখের উপর আসিয়া পড়িল। চারিদিক শান্ত নিস্তব্ধ। সেই ঘন গন্ধপূর্ণ ছায়ান্ধকারে এক পাশে নীরবে বসে তার মুখের দিকে চেয়ে আমার চোখে জল আসলো। আমি ধীরে ধীরে কাছের গোড়ায় এসে 2 হাতে তার একটা উত্তপ্ত শীর্ণ হাত তুলে নিলাম। তিনি তাতে কোনো আপত্তি করলেন না। কিছুক্ষণ এরূপ চুপ করে বসে থেকে আমার হৃদয় কেমন উদ্বেলিত হয়ে উঠল। আমি বলে উঠলাম, তোমার ভালোবাসা আমি কোনো কালে ভুলব না। তখনই বুঝলাম কথাটা বলার কোনো অবকাশ ছিল না। আমার স্ত্রী হেসে উঠলেন। সে হাসিতে লজ্জা ছিল না, সুখ ছিল, আর কিঞ্চিত অবিশ্বাস ছিল, এবং তার মধ্যে অনেকটা পরিমাণে পরিহাসের তীব্রতাও ছিল। প্রতিবাদ স্বরূপে একটি কথা মাত্র না বলে কেবল তাহার সেই হাসির দ্বারা জানাইলেন, কোনো কালে ভুলবে না। সেটা কখনো সম্ভব না, এবং আমি সেটা প্রত্যাশাও করি না। ওই সুমিষ্ট সুতীক্ষ্ণ হাসির ভয়েই আমি কখনো আমার স্ত্রীর সঙ্গে রীতিমতো প্রেমালাপ করতে সাহস করিনি। অসাক্ষাতে যে সকল কথা মনে উদয় হতো
তার সামনে গেলেই সেগুলোকে নিতান্ত বাজে কথা বলে মনে হতো। ছাপার অক্ষরে যেসব কথা পড়লে দু চোখ বয়ে তরতর করে জল পড়তে থাকে, সেগুলো মুখে বলতে গেলে কেন যে হাসির উদ্রেক হতো এ পর্যন্ত বুঝতে পারতাম না। বাদ প্রতিবাদ কথায় চলে, কিন্তু হাসির উপরে তর্ক চলে না। কাজেই চুপ করে যেতে হলো। জ্যোৎস্না উজ্জ্বলতর হয়ে উঠল। একটা কোকিল ক্রমাগত কুহু কুহু ডেকে অস্থির হয়ে গেল। আমি বসে বসে ভাবতে লাগলাম, এমন জ্যোৎস্নারাতেও কি পিক বধূ বধির হয়ে আছে? বহু চিকিৎসায় আমার স্ত্রীর রোগ উপশমের কোনো লক্ষণ দেখা গেল না। ডাক্তার বলল, একবার হাওয়া বদল করলে ভালো হয়। আমি স্ত্রীকে নিয়ে এলাহাবাদ গেলাম। জমিদার দক্ষিণেশ্বরণ বাবু হঠাৎ চুপ করে গেলেন, সন্নিগ্ধভাবে আমার দিকে তাকিয়ে। তারপর দুহাতের মধ্যে মাথা রেখে ভাবতে লাগলেন। আমিও চুপ করে রইলাম। কুলুঙ্গিতে কেরোসিন মিট মিট করে জ্বলতে লাগলো এবং নিস্তব্ধ ঘরে মশার ভন ভন শব্দ সুস্পষ্ট হয়ে উঠল। হঠাৎ মৌনতা ভঙ্গ করে দক্ষিণেশ্বরণ বাবু বলতে আরম্ভ করলেন। সেখানে হারান ডাক্তার আমার স্ত্রীকে চিকিৎসা করতে লাগলেন। অবশেষে অনেক কাল একভাবে কেটে যাওয়ার পর ডাক্তারও বললেন, আমিও বুঝলাম, আমার স্ত্রীও বুঝলো যে তার ব্যায়ামও সারার নয়, তাকে চিররুগ্ন হয়ে কাটাতে হবে। তখন একদিন আমার স্ত্রী আমাকে বললেন, যখন অসুখও সারবার না আর আমার খুব তাড়াতাড়ি মরারও আশা নেই, তখন আর কতদিন কাটাবে এই জীবন মৃতকে নিয়ে? তুমি আর একটা বিবাহ করো। এটা যেন কেবল একটা সুযুক্তি এবং সৎ বিবেচনার কথা। এর মধ্যে যে ভারী একটা মহত্ব, বীরত্ব বা অসামান্য কিছু আছে এমন ভাব তার লেশ মাত্র ছিল না। এবার আমার হাসার পালা ছিল, কিন্তু আমার কি তেমন করে হাসবার ক্ষমতা আছে? আমি উপন্যাসের প্রধান নায়কের ন্যায় গম্ভীর সমোচ্চভাবে বলতে লাগলাম, যতদিন এই দেহে জীবন আছে। তিনি বাধা দিয়ে কহিলেন, নাও নাও, আর বলতে হবে না। তোমার কথা শুনে আমি আর বাঁচি না। আমি পরাজয় স্বীকার না করে বললাম, এই জীবনে আর কাউকে ভালোবাসতে পারবো না। শুনে আমার স্ত্রী ভারী হেসে উঠলেন। তখন আমাকে ক্ষান্ত হতে হলো। জানি না তখন নিজের কাছেও কখনো স্পষ্ট স্বীকার করেছি কিনা, কিন্তু এখন বুঝতে পারছি এই আরোগ্য আশাহীন সেবা কার্যে আমি মনে মনে পরিশ্রান্ত হয়ে গেছিলাম। এই কার্যে যে ভঙ্গ দেব এমন কল্পনাও আমার মনে ছিল না, অথচ চিরজীবন এই চিররুগ্নকে নিয়ে যাপন করতে হবে এই কল্পনাও আমার নিকট পীড়াজনক হয়েছিল। হায়, প্রথম যৌবনকালে যখন মুখোমুখি দেখেছিলাম, তখন প্রেমের কুহকে, সুখের আশ্বাসে, সৌন্দর্যের মরীচিকায় সমস্ত ভবিষ্যৎ জীবন প্রফুল্ল দেখাচ্ছিল। আজ থেকে শেষ পর্যন্ত কেবলই আশাহীন সুদীর্ঘ সতৃষ্ণ মরুভূমি। আমার সেবার মধ্যে সেই আন্তরিক শ্রান্তি নিশ্চয় তিনি দেখতে পেয়েছিলেন। তখন জানতাম না, কিন্তু এখন বিন্দুমাত্র সন্দেহ নেই যে তিনি আমাকে যুক্তাক্ষরহীন প্রথম ভাগ শিশু শিক্ষার মতো খুব সহজে বুঝতেন। সেই জন্য যখন উপন্যাসের নায়ক সেজে গম্ভীরভাবে তার নিকট কবিত্ব ফলাতে যেতাম, তিনি এমন সুগভীর স্নেহ অথচ অনিবার্য কৌতুকের সাথে হেসে উঠতেন, আমার নিজের অগোচর অন্তরের কথাও অন্তর্যামীর ন্যায় তিনি সমস্তই জানতেন। এই কথা মনে করলে আজও লজ্জায় মরে যেতে ইচ্ছে করে। হারান ডাক্তার আমাদের স্বজাতীয়, তার বাড়িতে আমার প্রায় নিমন্ত্রণ থাকতো। কিছুদিন যাতায়াতের পর ডাক্তার তার মেয়েটির সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন। মেয়েটি অবিবাহিত, তার বয়স 15 হবে।
ডাক্তার বলেন তিনি মনের মতো পাত্র পাননি, তাই বিয়ে দেননি। কিন্তু বাইরের লোকের কাছে গুজব শুনতাম মেয়েটির কি কুলের দোষ ছিল, কিন্তু আর কোনো দোষ ছিল না। যেমন সুরূপ তেমনই সুশিক্ষা। সেজন্য মাঝে মাঝে এক এক দিন তার সাথে নানা কথার আলোচনা করতে করতে আমার বাড়ি ফিরতে রাত হয়ে যেত। আমার স্ত্রীকে ওষুধ খাওয়াবার সময় উত্তীর্ণ হয়ে যেত। তিনি জানতেন আমি হানান ডাক্তারের বাড়ি গেছি, কিন্তু বিলম্বের কারণে একদিনও আমাকে জিজ্ঞেস করেননি। মরুভূমির মধ্যে আরেকবার মরীচিকা দেখতে লাগলাম। তৃষ্ণা যখন বুক পর্যন্ত, তখন চোখের সামনে কুল পরিপূর্ণ স্বচ্ছ জল ছলছল ঢলঢল করতে লাগলো। তখন মনকে প্রাণপণে টেনে আর ফিরাতে পারলাম না। রোগীর ঘর আমার কাছে দ্বিগুণ নিরানন্দ হয়ে উঠল। তখন প্রায় শুশ্রূষা করবার আর ওষুধ খাওয়াবার নিয়ম ভঙ্গ হতে লাগলো। হারান ডাক্তার আমাকে প্রায় মাঝে মাঝেই বলতেন, যাদের রোগ কখনো সারবার নয় তাদের জন্য মৃত্যুই শ্রেয়, কারণ বেঁচে থেকে তাদের নিজেদেরও সুখ নেই আর বাকিদেরও অসুখ। কথাটা সাধারণভাবে বলতে দোষ নেই, তথাপি আমার স্ত্রীকে লক্ষ্য করে এমন প্রসঙ্গ উত্থাপন করা তার উচিত হয়নি। কিন্তু মানুষের জীবন মৃত্যু সম্বন্ধে ডাক্তারদের মন এমন অসাড়ে যে তারা ঠিক আমাদের মনের অবস্থা বুঝতে পারে না। হঠাৎ একদিন পাশের ঘর থেকে শুনতে পেলাম আমার স্ত্রী হারানবাবুকে বলছেন, ডাক্তার, কতগুলো মিথ্যা ওষুধ দিয়ে ডাক্তারখানার দেনা বাড়াচ্ছেন কেন? আমার প্রাণটাই যখন একটা ব্যামো, তখন এমন একটা ওষুধ দিন না, যাতে খুব তাড়াতাড়ি এ প্রাণটা যায়। ডাক্তার বলিলেন, ছি, এমন কথা বলবেন না। কথাটা শুনেই হঠাৎ আমার বুকে বড় আঘাত লাগলো। ডাক্তার চলে গেলে আমার স্ত্রীর ঘরে গিয়ে তার শয্যা প্রাপ্তে বসলাম। তার কপালে ধীরে ধীরে হাত বুলিয়ে দিতে লাগলাম। তিনি বললেন, এ ঘর বড্ড গরম, তুমি বাইরে যাও, তোমার বেড়ানোর সময় হয়েছে। একটু না বেরিয়ে আসলে তোমার খিদে হবে না। বেড়াতে যাওয়ার অর্থ ডাক্তারের বাড়ি যাওয়া। আমি তাকে বুঝিয়েছিলাম ক্ষুধা সঞ্চারের পক্ষে খানিকটা বেরিয়ে আসা বিশেষ আবশ্যক। এখন নিশ্চয় বলতে পারি তিনি প্রতিদিনই আমার এই ছলনাটুকু বুঝতেন। আমি নির্বোধ মনে করতাম, তিনি নির্বোধ। জমিদার এই বলে অনেকক্ষণ চুপ করে বসে রইলেন। তারপর আমাকে বললেন, আমাকে এক গ্লাস জল এনে দাও তো। একদিন ডাক্তারবাবুর কন্যা মনোরমা আমার স্ত্রীকে দেখতে আসবার ইচ্ছা প্রকাশ করলো। জানি না কি কারণে তার সেই প্রস্তাব আমার ভালো লাগলো না, কিন্তু প্রতিবাদ করার কোনো কারণ ছিল না। তাই তিনি একদিন সন্ধ্যাবেলায় আমাদের বাসায় এসে উপস্থিত হলেন। সেদিন আমার স্ত্রীর বেদনা অন্য দিনের থেকে কিছুটা বেড়ে উঠেছিল। যেদিন তার ব্যথা বাড়ে সেদিন তিনি অত্যন্ত স্থির নিস্তব্ধ হয়ে থাকেন। কেবল মাঝে মাঝে মুষ্টিবদ্ধ হতে থাকে এবং মুখ নীল হয়ে আসে, তাতেই তার যন্ত্রণা বোঝা যায়। ঘরে কোনো সাড়া ছিল না। আমি শয্যাপ্রাস্তে চুপ করেছিলাম। সেদিন আমাকে বেড়াতে যেতে অনুরোধ করেন এমন সামর্থ্য তার ছিল না, কিংবা হয়তো কষ্টের সময় আমি কাছে থাকি এমন ইচ্ছা তার মনে মনে ছিল। চোখে লাগবে বলে কেরোসিনের আলোটা দ্বারের পাশে ছিল। ঘর অন্ধকার এবং নিস্তব্ধ। কেবল একবার যন্ত্রণার কিঞ্চিত উপশমে আমার স্ত্রীর গভীর দীর্ঘ নিঃশ্বাস শোনা যাচ্ছিল। এমন সময়ে মনোরমা ঘরের প্রবেশদ্বারে দাঁড়ালেন। বিপরীত দিক থেকে কেরোসিনের আলো এসে তার মুখের উপর পড়ল
আলো আধারে লেগে তিনি কিছুক্ষণ ঘরের কিছুই দেখতে না পেয়ে দ্বারের নিকট দাঁড়িয়ে ইতস্তত করতে লাগলেন। আমার স্ত্রী চমকিয়ে আমার হাত ধরিয়ে জিজ্ঞেস করলেন, ওকে? তার সেই দুর্বল অবস্থায় হঠাৎ অচেনা লোক দেখে ভয় পেয়ে আমাকে 2-3 বার অস্ফুটভাবে প্রশ্ন করলেন, ওকে? কে গো? ওকে গো? বলা মাত্রই কে যেন আমাকে কষাঘাত করলো। পরের মুহূর্তেই বললাম, ও আমাদের ডাক্তারবাবুর কন্যা। স্ত্রী একবার আমার মুখের দিকে চাইলেন, আমি তার মুখের দিকে চাইতে পারলাম না। পরক্ষণেই তিনি ক্ষীণ স্বরে অভ্যাগতকে বললেন, আপনি আসুন। তারপর আমায় বললেন, আলোটা ধরো। বং চিল স্যাটারডেতে আজকে শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প নিশীথে। গল্পের সূত্রধার শ্রেয়সী, স্ক্রিপ্টে দেবযানী, ধ্বনি পরিকল্পনায় তন্ময় ও সুদীপ, পোস্টার ডিজাইনে মেঘনা কর্মকার, বিশেষ সহযোগিতায় দেবদীপ, শুভ্রময়, সুদীপ ও সিক্তকলম টিম। শেষ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প নিশীথের প্রথম পর্ব। সামনের সপ্তাহে আগামী পর্ব নিয়ে হাজির হবে বং চিল স্যাটারডে।